দিনে সে ছিল একজন সাধারণ মানুষ, কিন্তু রাত নামলেই মর্গের অন্ধকারে সে হয়ে উঠত লাশ কাটা রূপম। প্রায় 30 বছর ধরে এই কাজ করছিল রূপম। মৃতদেহ কাটা, পেট ছিঁড়ে রিপোর্ট তৈরি করা, এসব ছিল ওর রোজকার জীবন। রক্তের গন্ধ, পচা লাশ আর মর্গের ঠান্ডা নিস্তব্ধতা, এগুলোর সাথে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে মৃত্যুকে আর সাধারণ মানুষের মতো কোনো ফিল করতো না। কিন্তু সেদিন রাতটা অন্যরকম ছিল। বাইরে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, রাত প্রায় 2টা, ঠিক ওই সময় পুলিশ মর্গে নিয়ে আসলো 18 বছরের একটা ছেলের মৃতদেহ। বডিটার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না, বড় কোনো আঘাতও ছিল না, সবকিছু সাধারণই লাগছিল। কিন্তু রিপম যখন বডিটার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরালো, তখন ওর বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কিন্তু লাশের চোখ দুটো একদম খোলা ছিল। আর সবচেয়ে ভয়ের কথা হলো, মনে হচ্ছিল ছেলেটা মরার পরেও এখনো রূপমের দিকেই তাকিয়ে আছে। তো বন্ধুরা, লাইট অফ করে হেডফোন ইউজ করে স্টোরিটা শুনতে থাকুন। চলুন শুরু করি। আমার নাম রূপম ঘোষ, বয়স 52। পেশায় আমি একজন পোস্টমর্টেম অ্যাসিস্ট্যান্ট। বিগত 30 বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত আমি। আমার বাসা পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমি লাশ কাটার কাজ করি। আমার ফ্যামিলি মেম্বার্স বলতে প্রথমে 4 জন ছিল, 2টো মেয়ে, আমি আর গিন্নি। মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিয়েছি। এখন বাসায় আমরা 2জনই। মেডিকেল থেকে 34,000 টাকার মতো মাইনে পাই, যেটা দিয়ে আমার সংসার খুব সুখে চলে। দিনটা ছিল সোমবার। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ গিন্নির চেঁচামেচায় আমার ঘুম ভাঙলো। আমি বললাম, কি হয়েছে? সকাল সকালে তো চেঁচাচ্ছ কেন? গিন্নি বলল, 8টা বাজতে গেল, এখনো তোমার ঘুম হয়নি? কাজে যাবে কখন? তারপর আমি ঘড়ির দিকে দেখলাম, সত্যি তো 8টা বেজে গেছে। তারপর আমি ছটফট করে স্নানটা করলাম, করে সকালের খাবার খেয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর হসপিটাল পেয়ে গেলাম। তারপর সাইকেলটা রেখে আমি অ্যাটেন্ডেন্স সাইন ইন করলাম। করার পর মর্গের দিকে গেলাম। গিয়ে দেখি আজ এখনো অবধি কোনো লাশ আনা হয়নি। দেখে বাইরে চলে আসলাম আর লাশ আনার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর এমার্জেন্সি ওয়ার্ড থেকে খবর আসলো, একটা লাশ আনা হচ্ছে পোস্টমর্টমের জন্য। শুনতে আমি ঝট করে মর্গে গেলাম আর হ্যান্ড গ্লোভস আর মাস্ক পরলাম। তারপর অ্যাম্বুলেন্সে করে লাশটা মর্গের সামনে আনা হলো। তারপর আমি সাথে করে ধরে লাশটাকে মর্গের বেডে শোয়ালাম। লাশটা ছিল রোড অ্যাক্সিডেন্ট কেস। লাশটার হাত, পা, মাথা সব প্রায় আলাদা ছিল। পরে আমি আমার কাজ শুরু করলাম। 3 ঘন্টা কাজ করার পর পোস্টমর্টম শেষ হলো। তারপর আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এসে একটা বিড়ি লাগালাম। তারপর লাশটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর আরও একটা লাশ আনা হলো। এটা ছিল মার্ডার কেস। লাশটার পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। লাশটা ছিল পুরুষ, বয়স আনুমানিক 30 বছর। তারপর আমি পোস্টমর্টম শুরু করলাম। কিছুক্ষণ পর পোস্টমর্টম হয়ে গেল। পোস্টমর্টম হওয়ার পর আমি আবার বাইরে বেরিয়ে আসলাম। এসে বসে থাকতে থাকতে 6টা বেজে গেল। আর এভাবেই আমার দিনটা কেটে গেল। তারপর আমি সাইকেলটা নিয়ে বাসার দিকে রওনা হলাম। রাস্তায় আমাদের গ্রামের রাজুর চায়ের দোকানে দাঁড়ালাম একটু চা খেতে। আমি চায়ের দোকানে ঢুকতেই সবাই কেমন জানি দূরে সরে গেল। আমাদের গ্রামের লোকেরা আমাকে দেখে একটু ভয় পায়। এর কারণ আমি লাশ কাটার কাজ করি বলে। কিন্তু আমি ব্যাপারটা ওই রকম ভাবে নেই না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা করি সেটাও একটা কাজ। এখন যদি তারা আমার কাজের জন্য আমাকে ভয় পায়, তাহলে আমার করার কিছু নেই। ভিতরে বসে আমি রাজুকে বললাম, এ রাজু, একটা চা দে তো। রাজু চা দিল। চায়ে চুমুক দিতে আমাদের গ্রামের নিতাই কাকা আমার পাশে এসে বসলো আর বলল, বাবা রূপম, কেমন আছিস? আমি বললাম, ভালো। কাকা, তুমি কেমন আছো? কাকা বললে, এই আছি আর। পরে কাকা আমাকে বলল, রূপম, তুই যে রোজ রোজ কত লাশ যে কাটিস, তোর ভয় লাগে না? আমি হেসে বললাম, কাকা, প্রায় 30 বছর ধরে এই একই কাজ করে আসছি। এখন এটা আমার পেশা হয়ে গেছে, কি আর ভয় লাগবে? তবে কাকা, প্রথম প্রথম যখন করতাম তখন একটু একটু ভয় লাগতো। কাকা তখন বলল, কোনোদিন কোনো লাশের সঙ্গে কথা বলিসনি? আমি অনেক হাসলাম আর বললাম, কাকা, লাশ কবে থেকে কথা বলা শুরু করলো? কাকা বলল, আত্মা বলেও তো কিছু একটা আছে, তুই কোনোদিন কোনো আত্মার দেখা পাসনি? আমি বললাম, কাকা, ওইসব হয় না। তারপর রাজুকে চায়ের দামটা দিয়ে বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যা প্রায় 7টার মতো হয়ে গেছে। বাসায় ফেরার পর শুরু হলো গিন্নির চেঁচামেচি। গিন্নি বলল, এই তোমার আসার সময় হলো? 5টায় ছুটি, মহারাজ বাসায় ফিরল 7টায়। এতক্ষণ কোথায় ছিলে, হ্যাঁ? আমি বললাম, গিন্নি, চায়ের দোকানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর ওখানে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি চায়ের দোকানে আড্ডা দাও, আর এইদিকে বাসায় কোনো বাজার নেই। বলি, রাতে কি খাবে আমার মাথা? বলে গিন্নি বকতে লাগলো। আমি বললাম, যা আছে তা দিয়ে আজ রাতটা চালিয়ে দাও না, কাল না হয় সকালে বাজার করে আনবো। এখন আর বাজার খোলা নেই, আর আমি এখন যেতেও পারবো না।
এইভাবেই কয়েক মাস কেটে গেল। আজ শনিবার। আজ মেডিকেলে আমার কোনো শিফট ছিল না। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে মুখ হাত ধুয়ে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় গিন্নি বলল, ওগো অনেকদিন হলো ছোট মেয়েটাকে দেখতে যাওনি, আজ তো তোমার কোনো কাজ নেই, বলি একটু যাও না মেয়েটাকে গিয়ে একটু দেখে আসো। আমি একটু ভাবলাম, তাই তো অনেকদিন হলো রিয়াকে দেখতে যাইনি, আজ তো কাজও নেই। পরে গিন্নিকে বললাম ঠিক আছে তাহলে যাই, গিয়ে রিয়াকে দেখে আসি। একটু পর গিন্নি বেগে করে কি যেন রিয়ার জন্য দিয়ে দিল। তারপর আমি ব্যাগটা সাইকেলে রাখতেই গিন্নি বলল, যাওয়ার সময় হাট থেকে রিয়ার জন্য মিষ্টি আর দই নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, বলে রওনা দিলাম। কিছুক্ষণ পর হাট পেয়ে গেলাম। তারপর সাইকেল থেকে নেমে হরিদার দোকান থেকে 1 কিলো মিষ্টি আর কিছুটা দই নিলাম, নিয়ে আবার রওনা দিলাম। প্রায় 20 মিনিট সাইকেল চালানোর পর রিয়াদের বাসায় পৌঁছালাম। তারপর ওখানে দুপুরটা কাটালাম, কাটিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে সাইকেলটা রেখে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। উঠে রাজুর দোকানে চা খেতে গেলাম। চা খেতে খেতে দেখি আজও অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে বৃষ্টিও শুরু হতে লাগলো। তখনই বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর বৃষ্টি আরও বাড়তে লাগলো। তারপর আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাত প্রায় 2টার সময় আমার মোবাইলটা বেজে উঠল। উঠে দেখি হসপিটাল থেকে কল আসছে। সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলাম। রূপম, আজ আপনার ডিউটি নেই, তারপরে এত রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আপনার এখনই একটু হসপিটালে আসতে হবে, এমার্জেন্সি। তারপর আমি না করতে পারলাম না। আমি বললাম ঠিক আছে আসতেছি, বলে ফোনটা কেটে দিলাম। তারপর হাতে একটা টর্চ নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর হসপিটাল পেয়ে গেলাম। গিয়ে সাইকেলটা রেখে সোজা মর্গের দিকে গেলাম। গিয়ে দেখি বেডে একটা 18 বছর বয়সী একটা ছেলের ডেড বডি রাখা। আমি বললাম কি কেস? ডক্টর বলল সুইসাইড। শুনে একটু মায়া লাগলো, এত কম বয়সে কেউ সুইসাইড করে? বলে লাশের দিকে গেলাম। গিয়ে তার মুখটা দেখে আমার ভেতরটা কেমন জানি লাগলো। 30 বছর ধরে এই কাজ করে আসতেছি আমি। আজ পর্যন্ত কত রকমের ডেড বডি যে দেখেছি কোনো হিসাব নেই, কিন্তু কোনোদিন এমনটা লাগেনি আমার। আমার ভেতরটা কেমন জানি করতেছিল, ভয় না মায়া টের পাচ্ছিলাম না। ডেড বডির চোখ দুটো কেমন জানি খোলা ছিল। তারপর আমি পোস্টমর্টমের জন্য রেডি হলাম। হয়ে লাশটাকে হাত দিতেই লাশের শরীরটা কেমন জানি ঠান্ডা হয়েছিল। তারপর আমি লাশটাকে একটু উল্টানোর চেষ্টা করলাম, কিন্তু হচ্ছিল না। আমি অবাক হয়ে গেলাম, লাশ এমনটা কেমন করে করতে পারে? আমি আমার জীবনে এমন লাশ কোনো দিন দেখিনি। তারপর সবাই মিলে লাশটাকে উল্টিয়ে পোস্টমর্টমটা করে ফেললাম। সময় ইতিমধ্যে সকাল 5টা বেজে গেছে। আমি হ্যান্ড গ্লোভস আর মাস্কটা খুললাম, খুলে হাত মুখ ধুয়ে বাসার দিকে রওনা হলাম। আর আমার ভেতরটা কেমন জানি লাগতেছিল। ওই লাশটার কথা আমার মাথা থেকে যাচ্ছিলই না। কিছুক্ষণ পর বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছানোর পর আমাকে দেখে গিন্নি বলল, কি হয়েছে আজ মুখটা এমন করে আসছো যে? আমি বললাম কিছু না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও, আর আমাকে ডিস্টার্ব করবে না। গিন্নি বলল কিছু খাবে না? চা করে দেই, চাটুকু খেয়ে ঘুমাও। আমি বললাম দরকার নেই, বলে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার দরজায় নক করতেছে। আমি গিয়ে দরজা খুলতেই আমার পুরো শরীর কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে আমার কপাল ছুঁয়ে ঘাম পড়তে লাগলো। আমি একদম অবাক। পোস্টমর্টম করা লাশটা জিন্দা আমার বাসায় কি করে আসলো? তারপর লাশটা কেমন জানি গলায় বলল, আমি মরিনি, আমাকে খুন করেছে। শুনে ভয়ে আমার অবস্থা শেষ। আমি বললাম কে খুন করেছে? তারপর সে বলল, শোনো, আমার নাম অভিজিৎ সরকার, আমার বয়স 18 বছর। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে। ছোটবেলায় আমার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমি আমার কাকার সঙ্গে থাকি। আমার বাবার অনেক সম্পত্তি ছিল। আমার আর কোনো ভাই বোন ছিল না। আমার বাবার সম্পত্তির লোভ কাকা কাকি সামলাতে না পেরে আমাকে গলা টিপে হত্যা করে তারপর আমার ডেড বডিটা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি সুইসাইড করিনি, আমাকে খুন করেছে। তারপর আমার হঠাৎ ঘুম ভাঙলো। আমি এতক্ষণ যা দেখতেছিলাম সব স্বপ্ন ছিল। আমি উঠে কিছুক্ষণ ভাবলাম, এটা আমি কি দেখলাম? ভাবতে ভাবতে আমার অনেক তৃষ্ণা লাগলো। তারপর আমি টেবিলের উপর রাখা জলের জগের দিকে গেলাম। গিয়ে আমি আরো অবাক। ওখানে গিয়ে দেখি যে লাশটা আমি পোস্টমর্টম করে আসছি, সেই লাশের হাতে একটা ঘড়ি ছিল। আর ওই সময় ঘড়িটা খুলে আমি পুলিশের কাছে জমা দিয়ে দিয়েছিলাম। ওই ঘড়িটা আমার টেবিলের উপরে কোথা থেকে আসলো? আমি ভয়ে একদম আতঙ্ক হয়ে গেলাম। আমার ভয় কেমন জানি আরো দুগুণ বেড়ে গেল। কি করব ভেবে পাচ্ছিলাম না। এটা আসলো কোথা থেকে, আমি শুধু এটাই ভাবতেছিলাম। ঠিক তখনই আমি গিন্নিকে ডাকলাম, ডেকে উঠালাম।
উঠিয়ে গিন্নিকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললাম। তারপর গিন্নি ভয়ে আমাকে জড়িয়ে ধরল আর বলল, এখন আমরা কি করব? আমি গিন্নিকে কিছুটা সান্ত্বনা দিয়ে বললাম, ভয় পেও না, আমি এখনই থানায় যাচ্ছি। তখন সময় প্রায় 11টার মতো। আমি আমাদের মেদিনীপুর পুলিশ স্টেশনে পৌঁছালাম। থানায় গিয়ে ওসি স্যারকে পুরো ঘটনাটি বললাম। তারপর ওসি স্যার কেমন জানি হাসতে লাগলো। ওসি স্যার বলল, কি বলছো ভাই? এখনকার যুগে কেউ প্রমাণ ছাড়া শুধু মুখ দিয়ে কিছু বললেই আমরা অ্যাকশন নেই না, আর এখন তোমার স্বপ্নের কথা শুনে আমাদের অ্যাকশন নিতে হবে? কি আজব! বলে ওসি স্যার হাসতে লাগলো। ওসি স্যার বলল, যদি তোমার স্বপ্ন মিথ্যে হয় তখন কি হবে? আমি বললাম, স্যার আমার দেখা স্বপ্ন কোনোদিনও মিথ্যা হবে না, দয়া করে আপনি একবার তদন্ত করেই দেখুন না। অনেকটা রিকোয়েস্ট করার পর স্যার রাজি হলো। ওসি স্যার বলল, তোমার নাম্বারটা দিয়ে তুমি বাসায় চলে যাও, আমরা দেখতেছি। তারপর আমি নাম্বারটা দিয়ে বাসায় ফিরে আসলাম। কয়েকদিন পর হঠাৎ আমার মোবাইলে থানা থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতে ওসি স্যার আমাকে বলল, ধন্যবাদ, আপনার দেয়া ইনফরমেশন সব সত্যি বেরিয়েছে। আর গতকাল অভিজিতের খুনি ওর কাকা আর ওর কাকিকে আমরা বিহার থেকে গ্রেপ্তার করেছি, বলে ফোনটা কেটে দিল। তারপর আমি গিন্নিকে বললাম, গিন্নি, স্বপ্নে বলা কথাগুলো সব সত্যি বের হয়েছে, আর অভিজিতের খুনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম।